মাইনে তো ওইটুকু, ট্যাক্স কেটে কি পাবে? দাদা কিছু টাকা হবে? ইএমআই বাকি আছে, ব্যাংক লোক পাঠাবে। দাদা কিছু টাকা হবে? চলছে না ঘর আর পেট ভরছে না অভাবে। দাদা কিছু টাকা হবে? ডেড বডি ছাড়ছে না, বিলটাকে মেটাবে। দাদা কিছু টাকা হবে? ওরা 500 1000 নিয়ে ঠিক ভোটে জেতাবে। দাদা কিছু টাকা হবে? কেউ চুরি করে দেয়, কেউ বা স্বভাবে। দাদা কিছু টাকা হবে? 7 খুনও মাফ হয় ক্ষমতার প্রভাবে। দাদা কিছু টাকা হবে? মানি, উই আর্ন ইট, উই স্পেন্ড ইট, উই সেভ ইট, বাট হাউ মাচ অফ ইট ক্যান মেক্স আস হ্যাপি? কতটা টাকা আমাদের সুখ কিনে দিতে পারে? কেন আমরা সবসময় আরো টাকা চাই, ইভেন when we already have enough? Is there any sweet spot where money stops adding joy to our lives? হ্যাপিনেস কি আজকের দিনে আরেকটা প্রোডাক্ট মার্কেটেড বাই ক্যাপিটালিজম that can be bought and sold like everything else? Today, let's explore the psychology of money, the cultural myths around happiness, and the surprising ways economics shapes our emotions. So hi guys, welcome to another episode of Bong Boy Talk, our weekly podcast series. আজকে আমাদের আলোচ্য বিষয়, ক্যান মানি বাই হ্যাপিনেস? পয়সা কি আমাদের সুখ কিনে দিতে পারে? তো এর আলোচনায় যাওয়ার আগে যে দুটো জিনিস আমাদেরকে ডিফাইন করতে লাগবে, একটা হচ্ছে মানি, যেটা ডেফিনেশন আমাদের সবারই জানা অলমোস্ট। তাও যদি আমাকে ফর্মালি ডিফাইন করতে হয় মানিকে, আগেকার দিনে যেরকম বার্টার সিস্টেম ছিল, আমরা কোনো দ্রব্যের পরিবর্তে কোনো দ্রব্য নিতাম অন্যজনের কাছ থেকে বা এই মাধ্যমে বাণিজ্য করতাম। আজকের দিনে সেটা দাঁড়িয়েছে হচ্ছে বিভিন্ন টাইপের কয়েন্স অ্যান্ড নোটস, মেইনলি নোটস, এখন কয়েন্সও বলা চলে না। তো মানিকে যদি বলতে হয়, মানি ইজ নাথিং বাট এ লিগ্যাল টেন্ডার, যেটা আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইস্যু করে এবং যেটা প্রমিস করে প্রত্যেকজন মানি হোল্ডারকে যে একটা সার্টেন অ্যামাউন্টের কারেন্সি নোট এই মূল্যটা প্রোভাইড করতে বাধ্য থাকবে। 100 টাকার নোট থাকে, তাহলে আমি এটা বলতে পারি এই 100 টাকার নোটের বিনিময়ে আমি 100 টাকার যে ভ্যালুটা, 100 রুপির যে ভ্যালুটা, সেটা আমি আজও পাবো, আজ থেকে 5 বছর পরও পাবো, 10 বছর পরও পাবো। তো এটাই কোনো চেঞ্জ হবে না। এটা গেল মানির ফর্মাল ডেফিনেশন। এবারে এখানে আমাদের এই আলোচনার কনটেক্সটে মানির শুধুমাত্র ভূমিকা কারেন্সি নোট বা কয়েন্স হিসাবে নয়, আমরা এখানে মানির আরো একটু ব্রডার ডেফিনেশন ইউজ করছি, সেটা হচ্ছে ইন জেনারেল ইকোনমিক্স। আমাদের সেটা পার্সোনাল ইকোনমি হোক বা আমাদের অ্যাজ এ হোল ন্যাশনাল ইকোনমিক্স হোক বা গ্লোবাল ইকোনমিক্স হোক, অর্থনৈতিক দিকটা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের সুখ বা খুশির পিছনে আমাদের অর্থনৈতিক দিকের বা অর্থনৈতিক জীবনের কতটা ভূমিকা বা প্রভাব রয়েছে, সেইটা সেকেন্ড যে জিনিসটা আমাদের ডিফাইন করতে হবে, এবং দ্যাট ইজ প্রিটি মাচ ভেরি ডিফিকাল্ট টু ডিফাইন, দ্যাট ইজ হ্যাপিনেস। কারণ হ্যাপিনেস একটা সাবজেক্টিভ জিনিস খুব। হ্যাপিনেস আমরা জানি একটা অনুভূতি, যেটা অল্প বিস্তর সময় অসময়ে আমরা প্রত্যেকেই ফিল করতে পারি, বাট আমাদের পক্ষে ডিফাইন করা এক্স্যাক্টলি যে কার কাছে হ্যাপিনেসের সংজ্ঞা কি হবে, সেটা একটু ডিফিকাল্ট। কারোর কাছে হ্যাপিনেসের সংজ্ঞা হতে পারে কেরিয়ারে সাকসেস, কারোর কাছে হ্যাপিনেসের সংজ্ঞা হতে পারে তার পরিবার পরিজনদের সঙ্গে থাকা, কাছে হ্যাপিনেসের সংজ্ঞা হতে পারে একাডেমিক সাকসেস। তো আমরা বিভিন্ন ফেজেস অফ লাইফ, বিভিন্ন কন্ডিশন, তার উপর ডিপেন্ড করে আমাদের কাছে হ্যাপিনেসের সংজ্ঞাটাও চেঞ্জ হতে থাকে। কারণ যেভাবে আমাদের জীবনের চাওয়া পাওয়ার সমীকরণ চেঞ্জ হতে থাকে, সেইভাবেই আমাদের হ্যাপিনেসের সংজ্ঞাটা চেঞ্জ হতে থাকে। এবারে মানি আর হ্যাপিনেসের মধ্যে এক্সাক্ট রিলেশনটা কি, মানে আদেও কি কোনো রিলেশন আছে? যদি থেকে থাকে তাহলে সেটা কতটা? মানে আমাদের ইকোনমিক কন্ডিশন, আমাদের অর্থনীতি আমার হ্যাপি থাকাটাকে কতভাবে এবং কোন কোন ক্ষেত্রে প্রভাবিত করতে পারে, এই জিনিসটাই আমাদের আজকের আলোচ্য বিষয়। ফার্স্ট যে পয়েন্টটা আমরা যেটা দিয়ে ডিসকাশন স্টার্ট করব, সেটা হচ্ছে আমরা আমাদের দেশের যদি দিকে নজর দিই, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, ইন্ডিয়ার এখন র্যাঙ্ক 126 আউট অফ 143টা দেশ, এবং ইন্ডিয়ার র্যাঙ্ক খুব একটা ভালো যায়নি বিগত কয়েক বছরে। এবার আমরা যদি কোরিলেট করার চেষ্টা করি ইন্ডিয়ার
কারেন্ট হ্যাপিনেস র্যাঙ্কিং এর সাথে ইন্ডিয়ার কারেন্ট ইকোনমিক ল্যান্ডস্কেপের, এবং সেটার থেকে আমরা এটা বোঝার যদি চেষ্টা করি যে আদেও কি কোনো রোল প্লে করছে আমাদের ইকোনমিক্স আমাদের হ্যাপিনেস ইন্ডেক্সের ওপর। তো দেখ, স্টার্টিং এ যদি আমরা ভাবতে যাই, স্টার্টিং এর কিছু সময়ে আমাদের হাতে যখন টাকা থাকে না, আমি একটা বাচ্চার কথাই ভাবি যে ধর হ্যাপিনেস কি তার কাছে, ধর একটা কোনো একটা জিনিস চাই, একটা খেলনা হলো বা একটা চকলেট, তাই তো। তো সেক্ষেত্রে তার মনে হতে পারে যে হ্যাঁ, ওটা পেয়ে গেলে আমি হ্যাপি হয়ে যাবো। তো মানে ছোট ছোট যখন নিডটা কম, এবার যত বড় হচ্ছে আমাদের নিডটা বাড়ছে, তো আর একটা সময় পরে কি আমরা রোজগার করতে চালু করছি। সেটা হয়তো স্টুডেন্ট লাইফ থেকে অনেকে চালু করে, আবার অনেকে মানে পড়াশোনা শেষ হওয়ার পর ব্যবসা করছে, চাকরি করছে, যে যাবে, যে যেভাবে হোক। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে একটা সময় অবধি আমাদের মধ্যে প্রচন্ড চাহিদা থাকে টাকা, একটা লেভেলে পৌঁছাতে চাই, একটা স্তরে পৌঁছাতে চাই যেখানে আমি যেটা চাই মোটামুটি সেই জিনিসগুলো আমি কিনতে পারি। তা সেই লেভেলের টাকাটা ইন্ডিয়াতে এই মুহূর্তে বলছে একটা লোক যদি মাসে 1.5 লক্ষ টাকা রোজগার করে, তাহলে ইন্ডিয়ার যে কোনো সিটিতে কমফোর্টেবলি সে বাঁচতে পারে। তো এবার ধর তুই ওইখানটায় পৌঁছে গেলি, ঠিক আছে, সেটা হচ্ছে তোর পিক হ্যাপিনেস। এর থেকে বেশি হ্যাপি তুই আর হতে পারবি না টাকা রোজগার করে, কারণ সেটা তোর জমতে থাকবে, ঠিক আছে। তুই তো হঠাৎ করে ভাবতে শুরু করবি যে আমি আমি আর আর হ্যাপি হচ্ছি না কেন, কারণ তোর হ্যাপিনেসটা আইদার স্ট্যাগনেন্ট হয়ে যাবে, আর সময়ের সাথে সেটা আস্তে আস্তে কমতে শুরু করবে। তো এটার জন্য একটা কার্ভ আছে, একটা লেভেল অব্দি যদি যাই তাহলে সেখানে এটাই এক্সপোনেনশিয়ালি গ্রোথ হচ্ছে। আর তারপরে যেটা হবে সেটা হচ্ছে এনাফ, অ্যান্ড দেন ওভার কনজাম্পশন। লাইফে স্যাটিসফ্যাকশন আর মানে তখন আর থাকবে না। তুই তখন হয়তো দেখ, যখন স্টার্ট করেছিল হয়তো সে 5,000 টাকা দিয়ে স্টার্ট করে, অনেক কেউ 25,000 টাকা দিয়ে স্টার্ট করছে, কেউ 50,000 টাকা দিয়ে, কিন্তু যখন ওই মাসে 2.5 লাখের উপরে চলে 4 লাখ 5 লাখ কামাতে শুরু করছে, সেক্ষেত্রে দেখা যায় যে সে তার হ্যাপিনেসটা স্ট্যাটিক হয়ে গেছে, সে আর হ্যাপি হচ্ছে না, ওই জিনিসটা থেকে সে আর হ্যাপি হচ্ছে না। তাই মানি বাই হ্যাপিনেস, এটার ফার্স্ট যদি স্টেটমেন্ট হয় ইয়েস, আপ টু সার্টেন লেভেল, যতক্ষণ না তুমি ওখানে পৌঁছাচ্ছ ততক্ষণ তোমাকে সেটা হ্যাপি করবে। আফটার দ্যাট হতে পারে যে সেটা তোমাকে আর হ্যাপি করছে না। তুই যে ফিগারটার কথা বললি সেটা 1 লাখ 1.5 লাখ থেকে স্টার্ট করে 2 লাখ অব্দি, এটা কিন্তু আমরা বলছি টিয়ার 1 সিটির কথা, ঠিক আছে। কেউ ফর এক্সাম্পল যদি হ্যাঁ, টিয়ার 3 সিটিজে আছে দেন তার ক্ষেত্রে ফিগারটা আরো অনেক কম হবে। এবারে মানে এখানে দুটো ফ্যাক্টর আমাকে ইনভলভ করতে লাগে। এক হচ্ছে যে আমি যে জায়গাটায় আছি, ঠিক আছে, আমরা যেটা আমাদের একটা খুব বদ্ধ ধারণা থাকে এই রিলেটেড, যে আমরা সিটিসি কম্পেয়ার করি একজন ইউএসএ তে যে জব পেয়েছে একটা কোনো বড় কোম্পানিতে, তার সাথে আমাদের দেশের একটা কোনো বড় জায়গাতে সেও জব করছে, বাট তার সাথে তার সিটিসি কম্পেয়ার করি। তো আমাদের যেটা পিপিপি বলি আমরা, পারচেস প্যারিটি ইন্ডেক্স, এটা মাপার বিভিন্ন রকম পদ্ধতি হয়। যেমন যদি আমি ইউএস এর উদাহরণ নিই, ওরা মাপে হচ্ছে সিলি পদ্ধতি, বাট ম্যাকডোনাল্ডস এর একটা মিল কিনতে কোথায় কত টাকা খরচা হয়, বাট হ্যাঁ, ইট ইজ হোয়াট ইট ইজ। বলার উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে যে একটা টিয়ার 1 সিটিতে আমার একটা সার্টেন লেভেল অফ লাইফস্টাইল লিড করতে যে টাকাটা খরচা হবে, একটা টিয়ার 2 বা টিয়ার 3 সিটিতে তার থেকে অনেকটা কম টাকা খরচা হবে। এটা গেল 1 নম্বর পয়েন্ট, যে আমার সব জায়গায় খরচার পরিমাণটা এক নয়, এবং যেহেতু খরচার পরিমাণটা এক হচ্ছে না, সেহেতু আমার ইনকামটাও ভেরিয়েবল টু রিচ দ্যাট পয়েন্ট অফ ডিমিনিশিং রিটার্নস, যেটাকে আমরা বলছি। এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে এই আরেকটা জিনিসও আমাদের মানে মাথায় রাখা প্রয়োজন, সেটা হচ্ছে যে যত আমাদের ইনকামটা বাড়ে তত আমাদের গোল সেটিংস বল বা তত আমাদের শখ বা চাহিদা, এই এই জিনিসগুলোও তার সাথে সেম ভাবে গ্রাফে পাল্লা দিয়ে বাড়তে পারে। কেউ যদি কম টাকা ইনকাম করে এবং তার নিডসও অনেক কম আছে, মানে কাউরির 2 বিএইচকে ফ্ল্যাটের দরকার নেই, সে 1 বিএইচকে তে সুখী আছে, কি কাউরির 4 চাকার দরকার নেই, সে মোটর সাইকেলে সুখী আছে, কি কাউরির ব্র্যান্ডেড নাইকির স্নিকার্স দরকার নেই, সে বাটার জুতোতে পরেও সুখে আছে, কাউরির ফ্যান্সি রেস্টুরেন্টে, কলকাতার এক্সাম্পল আমি যদি নিই, কাউরির দ্য পিটার্স ক্যাটে খাওয়ার দরকার নেই, সে রাজুদার পরোটা আর আনলিমিটেড তরকারি খেয়ে সুখে আছে। 30 না 40 তো তার ক্ষেত্রে ওই ওই যে লেভেল, এটা মানে ওই যে পয়েন্ট অফ ডিমিনিশিং রিটার্নটা, সে সেটাকে অনেক আগেই অ্যাচিভ করে নিতে পারে উইথ লেসার ইনকাম। কারণ সে ওই নিজের কাছ থেকে ওই এক্সপেকটেশনটাই রাখছে না। কারণ আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই হ্যাপিনেস বা আমরা যা কিছুই জীবনে যা টার্মিনোলজি আমরা ইউজ করে থাকি, সেগুলো প্রত্যেকটাই না খুব রিলেটিভ। কারণ আমরা আমাদের চারপাশে যা দেখছি, আমরা মানে জানতে হোক অজান্তে হোক, চেয়ে হোক বা না চেয়ে হোক, সেটার সাথে নিজেদেরকে কম্পেয়ার করে, আমাদের পিয়ার সার্কেলের সাথে নিজেদেরকে কম্পেয়ার করে আমরা একটা দাঁড়িপাল্লাই মাপার চেষ্টা করি অলওয়েজ।
তো আমার কাছে ইউরোপিয়ান হলিডে ড্রিমটাও তখন আছে যখন আমি দেখি আমার আশেপাশে কেউ একটা গেছে, আমার পরিবার পরিজনের মধ্যে কোনো আত্মীয় স্বজন বা কোনো কারোর মাসির ছেলে পিসির ছেলে বড় কোম্পানিতে চাকরি করে, সে বউকে নিয়ে সুইজারল্যান্ড ঘুরতে চলে গেল, কি অফিসের কেউ রিসেন্টলি দুবাই থেকে ঘুরে এলো। তো এই এই টাইপের জিনিসগুলো দেখি, তখন আমাদের মাথার মধ্যে জিনিসগুলো আসে। তো এই মানে এটা একটা রিলেটিভিটির জিনিসটা চলে আসে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে যে আমি কোন আমার ফ্রেম অফ রেফারেন্সটা কি। আমি টিয়ার 1 সিটিতে যদি আছি, দেন আমার একরকম খরচা, আমার টিয়ার 2 বা টিয়ার 3 সিটিতে থাকলে সেটার একরকম খরচা। এটা গেল হচ্ছে আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা আমরা ডিসকাস করলাম। আমাদের যদি এবার পার্ট 2 তে আসতে হয়, যে হিস্টোরিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল কনটেক্সটটা কি হ্যাপিনেসের জন্য। মানে হ্যাপিনেসকে আমরা বহু যুগ আগের থেকে ডিফাইন করার ট্রাই করে আসছি, এবং জবের থেকে মানুষ চিন্তন ক্ষমতার প্র্যাকটিস করা শুরু করেছে, তবের থেকেই হয়তো মানুষ এই হ্যাপিনেস জিনিসটা নিয়েও ভাবতে শুরু করেছে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট চলে আসে। একটা হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথের একটা বই ছিল ওয়েলথ অফ নেশনস, এবং সেটা আই থিঙ্ক ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রাক্কালে এই বইটা লিখেছিলেন তিনি। আমরা যেটা মডার্ন ক্যাপিটালিস্টিক সোসাইটি দেখতে পাই, বা আমেরিকা যে মডার্ন ক্যাপিটালিজম ফলো করে আজকে আমেরিকা হয়েছে, অনেকে মনে করে সেটার বেডরক যেটা ওটা অ্যাডাম স্মিথের এই আইডিয়াটার থেকেই হয়তো তৈরি হয়েছিল। তিনি বলেছিলেন যে আলটিমেটলি আমরা যা কিছু ইকোনমিক অ্যাক্টিভিটি করি, সেটা অ্যাজ এ হোল আমাদের সোসাইটিটাকে বেনিফিট করার জন্য বা সোসাইটির প্রোগ্রেসের জন্য কাজে লাগে। তবে তিনি যেমন এটা বলেছিলেন যে ওয়েলথ ক্রিয়েশন বা অর্থনৈতিক কার্যকলাপ এর সাথে সমাজের সামগ্রিকভাবে সুখ এবং সমৃদ্ধি জড়িয়ে রয়েছে, তিনি কখনো এটা বলেননি যে এটা একমাত্র অর্থনৈতিক কার্যকলাপই আমাদের সুখ এবং সমৃদ্ধিকে এফেক্ট করে। এছাড়া আমাদের ব্যক্তিগত সম্পর্ক, আমাদের নৈতিকতা, মূল্যবোধ, এই জিনিসগুলো অনেক পরিমাণে হ্যাপিনেস এর পিছনে ভূমিকা পালন করে। কার্ল মার্কস মনে করতেন, আমি যদি যে কোনো সামাজিক ঘটনা বা কার্যকলাপকে বর্ণনা করতে যাই, তার পিছনে যে বিভিন্ন রকম কারণগুলো খুঁজে পাবো, সেই কারণগুলোকে আমি যদি এক একটা পিলার হিসাবে ধরি, তাহলে আমি দেখবো যে পিলার গুলো যে জিনিসটার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ইকোনমিক্স। কার্ল মার্কসের মেন মতবাদই ছিল হচ্ছে এটা, যে আমরা যাই ডিসিশন নিই বা আমরা আমাদের সমাজে যাই ফেনোমেনা দেখতে পাই, সেটা কোথাও না কোথাও মূলত ইকোনমিক্স এর সাথে জড়িয়ে এবং ইকোনমিক্সই প্রভাবিত করে। তিনি একটা কনসেপ্ট দিয়েছিলেন, কনসেপ্ট অফ এলিয়েনেশন। তো বেসিক্যালি এটা কেন ইম্পর্টেন্ট, এটা হ্যাপিনেসের সাথে খুব জড়িয়ে আছে। স্পেসিফিক্যালি আমি যদি মডার্ন ডে তে আমি রিলেট করার চেষ্টা করি, তো তিনি বলেছিলেন যে যতক্ষণ অব্দি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়নি বা বিভিন্ন প্রোডাকশন লাইনগুলোর মেশিনীকরণ হয়নি, ততক্ষণ অব্দি বিভিন্ন পেশা এবং বিভিন্ন কাজ, সেটা কোনো মিস্ত্রির কাজ হোক, কি কোনো আর্টিজান হোক, কি কোনো শিল্পী হোক বা কোনো শ্রমিক হোক, প্রত্যেককেই নিজের কর্মের মাধ্যমে একটা সার্টেন লেভেল অফ সন্তুষ্টি অনুভব করতে পারতো, কারণ তারা তাদের কর্মের এন্ড প্রোডাক্টটা দেখতে পেত নিজের চোখের সামনে। আমি যদি একটা এক্সাম্পল হিসাবে নিই, একটা লোক যে ঘড়ি বানায়, সে বিভিন্ন ঘড়ির সূক্ষ্ম যন্ত্রাংশগুলোকে জুড়ে নিয়ে পরে ঘড়িটাকে তৈরি করে, এবং সেটাই তার অনেক সময় লাগে ঠিকই, এবং বাট সে যখন এন্ড প্রোডাক্টটা তার চোখের সামনে দেখতে পায়, সেটা তার একটা ক্রিয়েশন হিসাবে সে মনে করে। সে ভাবে যে এটা আমার বানানো একটা ক্রিয়েশন, আই এম অ্যান আর্টিস্ট অ্যান্ড দিস ইজ সামথিং আই হ্যাভ ক্রিয়েটেড, অ্যান্ড সেটাকে সে বিক্রি করে ফার্দার মার্কেটে গিয়ে, অ্যান্ড সো অন। এই সেম প্রসেসটাই আমি যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে দেখতে পাই, যেখানে আমার এই পুরো প্রোডাকশন অফ ওয়াচ মেকিংটাকে আমি ভেঙে 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 বিভিন্ন সাপ্লাই চেন, তার মধ্যে বিভিন্ন অ্যাসেম্বলি লাইন, তো বিভিন্ন জায়গায় আমি ভেঙে দিয়েছি। একটা কলকারখানায় 5টা অ্যাসেম্বলি লাইনের মধ্যে ভেঙে দিয়েছি একটা কারখানার মধ্যে। সেখানে কেউ একজন শুধুমাত্র সেকেন্ডের কাঁটাটা লাগাচ্ছে, কেউ একজন শুধুমাত্র মিনিটের কাঁটাটা লাগাচ্ছে, কেউ একজন শুধুমাত্র ডায়ালটা লাগাচ্ছে। তো একই রিডান্ডেন্ট কাজ রিপিটেডলি করতে থাকছে, যেখানে সে এন্ড প্রোডাক্টের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছে। মানে আলটিমেট যেটা প্রোডাক্ট ঘড়ি, সেটা সে চোখের সামনে দেখতে পাচ্ছে না। অ্যাট দ্য সেম টাইম
বাকি যাদের সাথে সে কাজ করছে যেহেতু তাদের থেকে তাকে বেটার পারফর্ম করতে হবে এবং একটা কম্পিটিশনের জায়গা চলে এসছে, তো সে অলওয়েজ তাদের সাথে একটা আনসেড কম্পিটিশনে লিপ্ত আছে। তো সে প্রোডাক্ট থেকে এলিয়েনেট হলো, সে নিজের পিয়ার্স থেকে এলিয়েনেট হলো। এবং এই লাইফস্টাইল যেখানে রোজ যাচ্ছে এবং একই মান্ডেন কাজ করে যাচ্ছে, যেটা তার সাইকোলজিক্যালিও তার উপর একটা এফেক্ট ফেলছে, যে জন্য হয়তো সে তার বন্ধু পরিবার পরিজন, যেটা বাইরে তার একটা সামাজিক জীবন ছিল, সেখান থেকেও আস্তে আস্তে এলিয়েনেট হয়ে যাচ্ছে। এটাকে আমরা যদি মডার্ন ডে রিলেট করি, আমরা জাস্ট ঘড়ির জায়গায় আপনি যে কোনো একটা আইটি জব বসিয়ে দিন, কেউ অন্য কোনো জব বসিয়ে দিন, তো আমরাও এইভাবে এলিয়েনেশন যখন ফিল করি তখন সেটা আমাদের হ্যাপিনেসের উপর একটা বড় এফেক্ট ফেলে। তো কার্ল মার্কসের বক্তব্য অনুযায়ী তিনি বিশ্বাস করতেন, এক, যে যেহেতু ক্যাপিটালিজম আসার ফলে সমাজটাকে দুটো স্তরে ভাগ করা যায়, হু আর ওনিং দ্য মিনস অফ প্রোডাকশন, যাদেরকে বলা হতো বুর্জোয়া, অ্যান্ড ওয়ান্স দে আর ওয়ার্কিং ফর দ্য বুর্জোয়া, তাদেরকে বলা হতো প্রলিটেরিয়েট। তো এই প্রলিটেরিয়েটরা আস্তে 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 তিনি বিশ্বাস করতে শুরু করলেন এলিয়েনেট হয়ে যাবে, এবং আস্তে আস্তে তাদের হ্যাপিনেস জীবন থেকে যখন কমে যাবে এবং তারা নিজেদের জীবনে সুখ সমৃদ্ধি এই জিনিসগুলো পাবে না, কারণ তারা যতই কাজ করে নিক তারা আলটিমেটলি কখনো, তিনি যেটা ভেবেছিলেন যে প্রলিটেরিয়েট থেকে যে বুর্জোয়াই, সেটাই জাম্পটা করতে পারবেন, ওই স্ট্র্যাটিফিকেশনটা এতটাই স্ট্রং ছিল যে একটা স্ট্র্যাটা থেকে আরেকটা স্ট্র্যাটায় যাওয়ার পসিবিলিটি ছিল না। যাই হোক, পরে পরে এসে অবভিয়াসলি কার্ল মার্কসের ক্রিটিসিজম হিসাবে আমরা যেটা দেখি, বা পরের দিকে এসে আমরা বিভিন্ন আদার স্ট্র্যাটা দেখতে পাই, মিডিল ক্লাস দেখতে পাই, সেটা একটা আলাদা এক্সাম্পল, বাট হ্যাপিনেস সম্পর্কে তার এটা পার্সপেক্টিভ ছিল। অ্যারিস্টটল কার্ল মার্কস বা এই অ্যাডাম স্মিথের থেকে অনেক পুরনো, ওনার সমাজের পার্সপেক্টিভটা ডিফারেন্ট ছিল। তো সেই সময় উনি যেটা বলেছিলেন যে প্রথমে আমার যেটা মৌলিক চাহিদা সেটা পূরণ করার জন্য একটা মিনস দরকার, একটা জিনিসপত্র দরকার। তো সেখানে হচ্ছে তো ম্যাটেরিয়ালিস্টিক হ্যাপিনেস থেকে তুই কি বস্তুগত যে আনন্দটা তুই পাচ্ছিস, তুই টাকা পয়সা দিয়ে জিনিসপত্র কিনছিস, সেখানে তুই একটা আনন্দ পাচ্ছিস যে আমি একটা এইটা কিনলাম এটা কিনলাম, সেটা একটা লেভেল অব্দি। তো চাহিদাটা একটা সময় গিয়ে শেষ হয়ে গেল, এরপরে তুই কিভাবে হ্যাপিনেস পাবি? তো সেকেন্ড স্টেপটা হচ্ছে ভালো কাজ করা, যেটা তুই বলিস স্পিরিচুয়ালিজম কাইন্ড অফ। ভালো কাজ করা, যে আমি আমার এই গুণগুলো, আমি ওকে হেল্প করলাম, আমি এতগুলো লোকের জন্য এই একটা ভালো কাজ করলাম, সেটার থেকে আনন্দ। শুধু যদি সেটার থেকে আনন্দ পেতে যাস সেটাও চলবে না, আবার শুধু যদি বস্তুগত আনন্দটা পেতে যাস, যে ম্যাটেরিয়ালিস্টিক হ্যাপিনেস পেতে যাস, সেটা হবে না। তো দুটোর মাঝামাঝি একটা কথা আমি বলছি, গোল্ডেন মিন, যে দুটোর মধ্যে ব্যালেন্স করে চলো। তাহলে কি হবে, তাহলে সবগুলো কভার হয়ে যাচ্ছে। দেখ, গোল্ডেন মিন থিওরিতে এটা তুই যদি দেখিস, অ্যারিস্টটল তো অনেক আগে বলেছিলেন। তো কার্ল মার্কসের যেটা কথা, যে তুমি যে প্রডিউসার মানে যে অ্যাকচুয়াল কাজটা করছে গ্রাউন্ড লেভেলে, তাকে আলাদা করে দিও না তার এন্ড প্রোডাক্টটা থেকে, তাকেও দেখতে দাও, তাকেও লাভটার একটা অংশ দাও, তাহলে সে ফিল করবে যে এটাও আমার প্রোডাক্ট। যেমন ধর কি হয়, যেমন ধর স্টার্ট আপ কালচারে কি করা হয়, তোকে একটা শেয়ার দিল এইসব, তো এইসব গুলো কি জন্য দেওয়া হয়, বলা হয় দ্য কনসেপ্ট ওয়াজ যে এদেরকে এইসব দেওয়া মানে তুমিও পার্টনার কোম্পানি, তোমার কিছুটা অংশ তোমার কোম্পানির তোমার কাছেও আছে, কোম্পানিটা তোমারও, তাহলে তুমি পরিশ্রম করো, সেন্স অফ বিলঙ্গিংটা তোর মধ্যে ঢুকিয়ে দেওয়া। তো বেসিক্যালি এই তিনটা কনসেপ্টকে কনক্লুড যদি আমরা করি, তাহলে কনক্লুশনটা এরকমই দাঁড়ায় যে হ্যাপিনেস এর জন্য আমাদের টাকা দরকার, এবং একটা লেভেল পূরণ হয়ে যাওয়ার পর সেটাকে ল্যাভিশ জীবনটাকে একটু উপভোগ, ভোগ বিলাসিতার জন্য টাকা দরকার। কিন্তু সেটাই দেখা গেছে, যেটা অ্যাডাম স্মিথ বলেছেন, অতিরিক্ত টাকা পয়সা হয়ে গেলে ভোগ বিলাসিতা করতে করতে মানে লোকজন সমাজের ক্ষতি করতে শুরু করে। তো তাকে একটা সেন্স দাও, তার বিভিন্ন ভার্চু গুলো আছে, সততা হয়ে গেল, বা একটা কি বলে, ব্যালেন্স চেষ্টা করতে ব্যালেন্স বলেছে। ক্রিয়েট, রাইট। যে সবকিছুর এইগুলো এইগুলো তাকে ফিল করাও, যাতে মানে সমাজের জন্য সে ভালো কাজ করে। তার যার প্রচুর টাকা হয়ে গেছে, সে তো দান করেন। তো ব্যাপারটা হচ্ছে কি জন্য দান করে, তার মনে হয় এটা কিন্তু মানুষ তো স্বার্থপর, তার কিন্তু ভেতরে একটা কাজ করে, আমি দান করলে কিন্তু সমাজের ভালো হবে, কেউ হবে না, আমি দান করলে আমাকে লোকে চিনবে। এটা হচ্ছে প্রথম মনস্তত্ত্ব দানের। হিস্টোরিক্যাল পার্সপেক্টিভে যদি দেখতে হয়, ইতিহাসে সবাই একটা কথাই বলেছে যে গেট দ্য ব্যালেন্স, আদারওয়াইজ ইউ ওয়ন্ট বি হ্যাপি। অ্যারিস্টটলের পয়েন্টের সাথেই রিলেটেড একটা পয়েন্ট হচ্ছে যে সক্রেটিস বলেছিল, আই থিঙ্ক উনি হ্যাপিনেসের 4টে স্তর বা 5টা স্তর বলেছিলেন। তো তুই যেটা বললি, মানে অ্যারিস্টটল এখানে দুটো দুটো ব্রড ক্যাটাগরিতে করেছে, একটা মানে দ্য ম্যাটেরিয়ালিস্টিক বা অবজেক্টিভ থিংস, অ্যান্ড আরেকটা হচ্ছে আমরা ভ্যালুজ আর এথিক্স, এই এই পর্যায়ে নৈতিকতার জায়গায় গিয়ে যদি ফেলি সেরকম কিছু জিনিস। তো সেটাই সক্রেটিস আরেকটু বেশি শ্রেণীবিভাগ করেছিল। তিনি ফার্স্ট যেটা
রেখেছিলেন সেটা হয়েছিল হচ্ছে আই থিঙ্ক বস্তুগত প্লেজার রিলেটেড টু ফুড, ট্রাভেলিং, দিস কাইন্ড অফ থিংস, যেগুলো আমাদেরকে মোমেন্টারিলি প্লেজার দিতে পারে। তার থেকে এক লেভেল উপরে তিনি রেখেছিলেন হচ্ছে যে কোনো কিছু অ্যাচিভ করার প্লেজার এবং কোনো কিছু সাকসেসের প্লেজার বা অ্যাচিভমেন্টের প্লেজার, যেটা কেউ একটু বেশি টাইম ইনভেস্ট করে কোনো একটা স্কিল বা কোনো একটা ট্যালেন্টের পিছনে, কোনো একটা কাজের পিছনে, এবং তার থেকে একটা কিছু পজিটিভ আউটকাম পায়। এর ওপরের স্তরে তিনি রেখেছিলেন আই থিঙ্ক কমিউনিটি বা সোসাইটির জন্য যে কিছু করছে আর কি, যেটা বেসিক্যালি ডুইং সামথিং ফর আদার্স এগেন। তো সেটা একটা সার্টেন লেভেল অফ তাকে হ্যাপিনেস দেয়। এবং এই যত আমরা লেভেলের ওপরের দিকে যাচ্ছি, ওনার বক্তব্য ছিল এই হ্যাপিনেসের যে স্প্যানটা আর কি, সেটা অনেকটা বড় আর কি, তত আর কি। মানে একটা আইসক্রিম খেয়ে আমি 5 মিনিটের জন্য খুশি হব, কিন্তু আমি সমাজের জন্য কিছু করে আমি 5 মাসের জন্য খুশি হতে পারি। তো এবং সর্বোচ্চ স্তর ছিল হচ্ছে যে যেটা আর কি স্পিরিচুয়ালিটি স্তর, বা যেখানে আর কি আমি ইউনিভার্সের সাথে একাত্ম ফিল করছি, এবং আমি কোনো কিছুর আশা প্রত্যাশা ছাড়াই আর কি মানে জীবনটাকে বাঁচছি আর কি। তো সেটা একটা আলাদা লেভেল অফ ব্লিস বা হ্যাপিনেস। যাই হোক, এখান থেকে যদি আমাদেরকে মানে নেক্সট যে পয়েন্টটায় আমাদেরকে যেতে হয়, সেটা হচ্ছে যে দ্য সাইকোলজি অফ হ্যাপিনেস। তো সাইকোলজি বলতে গেলে আমরা এখানে মেইনলি দুটো জিনিস ডিসকাস করব। এক হচ্ছে দুটো কনসেপ্ট বলতে গেলে, এক হচ্ছে হেডোনিক ট্রেডমিল, আর একটা হচ্ছে মাসলোজ হায়ারার্কি অফ নিডস। তো হেডোনিক ট্রেডমিল আর ম্যাসলোর পিরামিড এই দুটোই এমবিএ তে পড়ানো হয়। তো কেন পড়ানো হয় সেটা বলছি। তো কারণ কি, এমবিএ করে যারা ঢুকবে তারা তো ধর আইদার নিজেরা বুর্জোয়া হবে, অথবা বুর্জোয়াদের ওই কি বলবো ম্যানেজার আর কি, মানে বুর্জোয়াদের ওই মিডিল জায়গাটায় আর কি, যে এই ম্যানেজার একটা ইজ এ একদম ম্যানেজ দ্য ম্যানেজার রোল ইটসেলফ ইজ এ ক্রিটিসিজম অফ কার্ল মার্কস। যাই হোক, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ এটাই আর কি, ওইটাই। তো এখানে কি হয় না, ট্রেডমিল কিরকম কাজ করে, ট্রেডমিলতে একটাই বেল্ট থাকে, সেটাই বারবার ঘুরতে থাকে, হুম। তাই তো? আলাদা করে তো রাস্তাটা লম্বা হয়ে যায় না। ওটা কি না। করে না, নকল করার চেষ্টা করে তো রাস্তায় হাঁটার পদ্ধতিটা। তো হেডোনিক ট্রেডমিল কি বলছে, যে তুই কিছু একটা যদি কিনে নিস, তুই আনন্দ হলো, তো টার্গেট ছিল যে আমি প্রমোশন নেবো চাকরিতে, একটা ভালো উদাহরণ আমাদের বয়সের জন্য। দিয়ে তোর প্রমোশন নিলি, প্রমোশন নেওয়ার পরও তোর কিছুদিন পরে আবার সেই মেন্টাল স্টেটটা সেম জায়গায় চলে যায়। মানে তুই যেটা এইমাত্র বললি, যে সক্রেটিস যেটা বলেছিল যে এইগুলো স্থায়ী নয়, এই আনন্দগুলো স্থায়ী নয়। আবার তুই যদি একটা বিশাল কিছু দুঃখ হবি, বা কিছু হয়, অনেক সময় অনেক কিছু খারাপ ঘটনা হয়, কিছু একটা হলো, কেউ একটা মারা গেল, বা যাই হোক, তুই একটা প্রমোশন হওয়ার কথা ছিল, তোর প্রমোশনটাই হলো না, তুই জানিস তোর যোগ্য তাও হচ্ছে না, সেক্ষেত্রেও তুই দুঃখিত হবি, কিন্তু আবার সে একটা মানে মোটামুটি একটা তোর মেন্টাল যে স্টেট আগে ছিল সেই জায়গায় পৌঁছে যাবি। টাইমটা ডিফারেন্ট হতে পারে দুটো ক্ষেত্রে। তো বেসিক্যালি একটা পেন্ডুলামকে যদি ছেড়ে দেওয়া হয় একটা সময় পরে, সে মানে মাঝখানে এসে তো দাঁড়ায় না। তো সেই রকমই আর কি, তুই দুঃখের দিকে পজিটিভে নেগেটিভে যদি যাস তাহলেও মাঝে আসবি, আর যদি পজিটিভে যাস তাহলেও মাঝে আসবি, আর মাঝে তোকে আসতেই হবে। তো এটাই হচ্ছে হেডোনিক ট্রেড। ওটারই এক্সটেন্ড করে আমাকে বলতে হয় যে যখন আমি ভাবলাম মোটর সাইকেল কিনে খুশি হব, প্রথম খুশি হয়েছিলাম। এবং এখানেও একটা পয়েন্ট খুব আমি জানি মানুষজন রিলেট করতে পারবে, আমি নিজের ক্ষেত্রেও করতে পারি, যে আমি যখন আমার ফার্স্ট একটা গাড়ি কিনলাম, বা আমি যখন ফার্স্ট আমার একটা স্মার্টফোন কিনলাম বা ল্যাপটপ কিনলাম, যে কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস, সেটা যে যার সামর্থ্য অনুযায়ী যে যাই কিনে এসছে, সেটা তাকে যতটা হ্যাপিনেস দিয়েছিল, সে যখন ফার্দার ওটার থেকে বেটার অনেকদিন পরে গিয়ে বা সময় অন্তরে আরেকটা ওরকম ওই ওই সেম টাইপের ওর থেকে বেটার জিনিস কেনে, তখন কিন্তু সে সেটার থেকে সেম হ্যাপিনেসটা পায় না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক। তো এটাই মানে এটা একটা সেলফ লুপ, এবং এটা চলতে থাকে আর কি। মানে আমি ভাবি অলওয়েজ যে আমি এই জিনিসটা করলে হ্যাপি হয়ে যাব, বাট এই দৌড়টার কোনো শেষ নেই, যেটা আমরা আগের দিনের এপিসোডে বলেছিলাম দৌড়ানোটা নিয়ে। তো ইফ ইউ হ্যাভেন্ট ওয়াচড, প্লিজ গো অ্যান্ড ওয়াচ আওয়ার প্রিভিয়াস এপিসোড। তো বাট এই দৌড়টার কোনো শেষ হয় না আর কি। আমরা আমাদের এই চাওয়া পাওয়ার সাইকেল বা ট্রেডমিল যাই বলি আমরা, এটা চলতে থাকে, এবং আমরা অলওয়েজ ওই
মাথার সামনে ঝুলিয়ে রাখা গাজরের ন্যায় আর কি আমরা সেটাকে খাওয়ার জন্য দৌড়াতে থাকি। তো এটাই হেডনিক ট্রেডমিল। আর ম্যাসলোজ হায়ারার্কি অফ নিডস আমাকে যদি এটার সাথেই কানেক্ট করে বলতে হয় যে এই চাওয়া পাওয়া গুলোরও একটা, আমি যদি হায়ারার্কি করি কোন মানুষের কাছে কোন জিনিসটা হ্যাপিনেস দিতে পারে। যে ফর এক্সাম্পল আমি যদি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি, যে যে আজকে যার বাবার একটা বিশাল বড় বিজনেস আছে, সে তার বাবা কোনো কোম্পানির সিইও বা একটা প্রচন্ড বড় লোক সমৃদ্ধশালী বাড়ির থেকে যে বিলং করে, তাকে হাইলি আনলাইকলি হবে যে কিছু একটা কি বলবো ব্র্যান্ডেড জামা কাপড় বা একটা কোনো আহ, বড় 5 স্টার রেস্টুরেন্টের খাবার তাকে হ্যাপিনেস দিতে পারবে, কারণ সেটা তার কাছে একটা দৈনন্দিন ব্যাপার, সেটা নিয়ে সে ভাবেই না আর কি। ঠিক আছে, সেটা দ্যাটস এ পার্ট অফ হিজ আর হার লাইফস্টাইল। তো এটা কেন? কারণ আমরা যে সোশিও ইকোনমিক লেভেল থেকে বিলং করি তার উপর বেস করে আমাদের চাহিদাটা চেঞ্জ হয়ে যায় বা আমাদের চাহিদার জায়গাটা পরিবর্তিত হয়। তো ম্যাসলো বলেছিল যে 5টা স্তরে আমি ভাঙতে পারি আমার এই পিরামিডটাকে, গোটা সোসাইটিটাকে। তো একটা, আমি যদি একদম নিচু স্তরটা দেখি, যেটাকে আমরা বলবো যে বেস লেয়ার অফ দ্য পিরামিড আর কি, সেটা হচ্ছে ফিজিওলজিক্যাল নিডস বা শারীরিক চাহিদা, মানে খাদ্য বস্ত্র বাসস্থান, যেটা মানে যাদের এটাই জুটছে না তারা এটার থেকে উপরে উঠে আর বেশি কিছু ভাববে না। তারা মানে কখনো মোরালিটি, নৈতিকতা, কি ভুল কি ঠিক, আহ কোনটা করা উচিত, জীবনের উদ্দেশ্য কি, স্পিরিচুয়ালিটি, রিলিজিয়ন, পলিটিক্স, ইকোনমিক্স কিছু নিয়েই ভাববে না তারা, কারণ তাদের এই বেসিক নেসেসিটিটা পূর্ণ হচ্ছে না, শারীরিক চাহিদা পূর্ণ হচ্ছে না। এর থেকে যদি আমরা এক স্তর উপরে আসি, তাহলে আসে হচ্ছে যে সেফটি নিডস বা নিরাপত্তার চাহিদা, মানে যেটা প্রথমে আমাদের আজকের খাবার জোগাড় নেই, সেটা আমরা যদি জানি যে না কাল পরশুর খাবার জোগাড় আছে, তাহলে আমি অ্যাটলিস্ট ওই একটু ভাবার টাইম পাচ্ছি আর কি, যাচ্ছে যখন কালকে খাবার জোগাড় আছে তাহলে আজকে বসে একবার আমি গাছ দেখলাম কি আকাশ দেখলাম কি পশু পাখি দেখলাম তাও একবার দেখতে পারি। তো নিরাপত্তার চাহিদা হচ্ছে আর্থিক নিরাপত্তা। আজকের দিনে স্বাস্থ্য একটা মানে এত ডাইসি, আমরা একটা সিচুয়েশনে হেলথ কন্ডিশনে বাস করি যেখানে আমাদের লাইফ ইন্সুরেন্স আমাদের একটা মানে বেসিক নেসেসিটির জায়গায় এসে দাঁড়িয়েছে। কাজ, ওয়ার্ক ওয়ার্ক রিলেটেড, যেটা আমাদের মানে একটা যদি স্টেবল জব থাকে যেখানে আমরা জানি যে মাস গেলে আমাদের একটা হাতে কিছু টাকা চলে আসবে, আমরা এমন না যে আজ আমার হাতে কাজ আছে কালকে আমার হাত থেকে কাজ চলে গেল, তো এটা আসে হচ্ছে সেকেন্ড লেয়ার অফ নিডস এর মধ্যে, নিরাপত্তার চাহিদা যেটাকে আমরা বলতে পারি অ্যাজ এ হোল। এর ওপরে যেটা আছে সেটা হচ্ছে লাভ অ্যান্ড রিলেশনশিপ, যেগুলো যেখানে আমাদের বন্ধু বান্ধব হোক, আমাদের লাভ ইন্টারেস্ট হোক, পার্টনার হোক, এই জিনিসগুলো। এবারে আপনি যদি একবার ভেবে দেখেন যে এই মানে আমরা প্রত্যেকটা স্তরে যখন উঠছি, এটা কিন্তু বাই ডিফল্ট আমাদের কাছে গিভেন যে আমরা নিচের স্তরগুলোকে অলরেডি কমপ্লাই করছি বা আমরা নিচের স্তরগুলো কমপ্লিট করে এসেছি। তো ভালোবাসা এবং সম্পর্কের চাহিদা আমার ততক্ষণ আসবে না যতক্ষণ আমি নিজে খালি পেটে বসে আছি, আমার কাছে খাবার নেই আজকে। তো এই জিনিসগুলো আসার পরে ভালোবাসা সম্পর্কের চাহিদা, তখন মানে আমি আহ লোকজন যে ফিল করে আর কি যে একাকিত্ব লাগছে কি, কোনো কানেকশন বিল্ড হচ্ছে না কি, একজন কাউরির প্রয়োজন, কি একটা বন্ধু সার্কেল দরকার, একটা সোশ্যাল সার্কেল দরকার, এই জিনিসগুলোর ফিলটা মানে এই জিনিসগুলোর রিকোয়ারমেন্টটা তখন আসে। এর ওপরে যদি আমি উঠি তাহলে আসে সম্মানের চাহিদা বা যেটা সেলফ এস্টিম আমরা যেটাকে বলি। তো এটার জন্য মানুষ কি করে, স্বীকৃতি, মানে স্বীকৃতির জন্য মানুষ যা যা কিছু করে আর কি, সেটা আমরা আমাদের কর্মক্ষেত্রে কোনো অ্যাচিভমেন্ট করি কি, আমরা স্কুলে কলেজে একাডেমিক্সে কোনো অ্যাচিভমেন্ট করি, খেলাধুলা করে কোনো অ্যাচিভমেন্ট করি কি, ভ্যালিডেশন পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় গিয়ে কোনো ট্রেন্ডিং টপিকের ওপরে পোস্ট লিখি, প্রতিবাদ জানাই, লাইক শেয়ার পাওয়ার আশা, এগুলো প্রত্যেকটাই স্বীকৃতির চাহিদা। তো স্বীকৃতির চাহিদা এবং সম্মানের চাহিদা, যে কেউ এসে আমায় ভ্যালিডেট করুক, কেউ এসে আমায় সম্মান জানাক, কেউ এসে আমায় স্বীকৃতি জানাক। এবং এর ওপরে যদি আমি উঠে যাই তাহলে আসে হচ্ছে যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, যে নিজেকে নিয়ে ভাবা, নিজের ভেতরে মানে নিজেকে ইন্ট্রোস্পেক্ট করা, এবং আমার কি কি সম্ভাবনা পূর্ণ করা প্রয়োজন এই জীবনের মধ্যে, এবং আমার জীবনের লক্ষ্য কি, আমার জীবনের উদ্দেশ্য কি, বা এই টাইপের যে কোয়েশ্চেন্স গুলো, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, হোয়াই আই এম হিয়ার, হোয়াই ডু আই এক্সিস্ট,
ফিলোসফিক্যাল কোয়েশ্চেন্স যেগুলো মানুষ করে সেগুলো করে হচ্ছে ম্যাজলোর হায়ারার্কি অনুযায়ী টপ মোস্ট স্তরে এসে। শাহরুখ খানের একটা কথা আছে, শুধু শুনেছিস মানে আমরা এতক্ষণ কি হিস্টোরিক্যাল ফিগারদের কথা বললাম, তো এবার শাহরুখ খান বললে অনেকে হয়তো রিলেট করতে পারবে যে ফার্স্ট বিকাম রিচ দেন বিকাম এ ফিলোসফার। শাহরুখ খানের এক্সাম্পলটাই যদি কেউ ফর এক্সাম্পল প্রথমের লেয়ার গুলো না পূর্ণ করেই সেলফ অ্যাকচুয়ালাইজেশনের লেয়ারে যায়, তাহলে সেক্ষেত্রে মানে রিস্কটা কি সেটা হচ্ছে যে তুই তখনই বলতে পারিস যে আমি টাকা পয়সার মোহ ত্যাগ করেছি যখন তোর কাছে ওটা ছিল এবং তারপরে তুই সেটাকে ত্যাগ করে বেরিয়েছিস। ইউ ক্যান সে যে আই এম হাম্বল অ্যান্ড I choose not to do it when it has been proved that you in fact can do it but you wish not to do it. তুই যদি অতটা পাওয়ারফুল হোস যেখানে তুই কিছু করতে পারিস ভুল জিনিস বা কিছু খারাপ করতে পারিস, দেন অলসো তুই চুজ করছিস কিছু ভালো জিনিস করার, দেন দ্যাট ইজ এ ভার্চু। যার কাছে ক্ষমতাটাই নেই এবং সে বলছে যে না আমি মানে আমার টাকার লোভই নেই, টাকার লোভ নেই, এটা তুই তখন বলতে পারিস যখন তোর কাছে টাকা আছে এবং দেন ইউ আর অলসো নট অ্যাটাচড উইথ ইট। যেখানে তোর কাছে টাকাটাই নেই, যেখানে তোর কাছে পাওয়ারটাই নেই, আমরা মোস্ট অফ দা টাইম আমরা নিজেদেরকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য আমরা এই পয়েন্ট গুলোকে বারবার বারবার নিজেদেরকে ফিড করতে থাকি, যেখানে আমরা এগুলোকে একটা এক্সকিউজ হিসাবে ইউজ করি। আমি বলছি না সবাইকে অন্ত্রপ্রনর হতে হবে কি সবাইকে বিশাল সাকসেসফুল হতে হবে, বাট অ্যাটলিস্ট হ্যাভ দ্য ভ্যালিড রিজন ফর দ্যাট। মানে সবারই জীবনের কাছ থেকে চাওয়া পাওয়া এক নাই হতে পারে, বাট এই জিনিসটা বলা যে না আমার অত পয়সা কামানোরই নেই কারণ আমার পয়সার লোভ নেই, পয়সার লোভ নেই যেটা তখন প্রমাণিত হবে যখন তোর কাছে থাকবে 1 কোটি টাকা একটা সুটকেসের মধ্যে, and then you wish to give it away to other people. If you don't have the position on the first place, then you can't claim যে you are selfless or you don't have greed for money. আমরা historical, philosophical and psychological এই জিনিসগুলো তো আমরা দেখলাম। এবারে আমরা যদি আসি যে কালচারাল পার্সপেক্টিভে, আমরা নিজের দেশের ক্ষেত্রে যদি উদাহরণ হিসাবে দেখি, আমরা এক সময় এক ভাবে ডিল করতাম মানি জিনিসটার সাথে, কোনো ধনী ব্যক্তি হোক বা কোনো অর্থনৈতিক সমৃদ্ধি হোক, সেই জিনিসটাকে আমরা একটা চোখে দেখতাম একটা সময়। আজকে দিনকাল বদলে গেছে, আমাদের কালচারাল চেঞ্জেস এসছে এবং যার জন্য আমরা একটা অন্য চোখে দেখি। সিমিলারলি অ্যাক্রস জিওগ্রাফি আমি যদি বিভিন্ন কালচারের মধ্যে দেখি, তাহলে সেখানেও অনেক কিছু ডিফার করে কালচার টু কালচার। মানে বিভিন্ন কালচারাল পার্সপেক্টিভে মানি বা ইকোনমিক মেজার অফ হ্যাপিনেস ডিফার করে যায়। আমরা যদি একটা সময় অব্দি আমাদের বাঙালি মধ্যবিত্ত কালচারটাকে দেখতাম, সেখানে আমরা একটা শিক্ষিত লোককে বেশি ভ্যালু করতাম একটা পয়সাওয়ালা ব্যবসায়ীর থেকে বা একটা পয়সাওয়ালা কোনো বাণিজ্যিকের থেকে। তো আমরা শিক্ষাকে ওপরে রাখতাম অর্থনৈতিক সমৃদ্ধির থেকে, এবং যে খুব শিক্ষিত হবে নেসেসারি না যে সে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হবেই না। সে একটা ওই সাদা পাঞ্জাবি ঘিয়ে কালারের আর ওই ধুতি পরে ঘুরে বেড়াবে, একটা মোটা কালো ফ্রেমের চশমা পরে, বাট তাকে দেখলে রাস্তায় সবাই উঠে দাঁড়াবে, এরকম সম্মান জানাবে আর কি, মানে তার একটা আলাদা বলিবালা থাকবে আর কি। তো মানে ওই 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 জিনিসটা ছিল। এবারে সেখান থেকে আজকে যদি আমি গিয়ে দেখি, আজকে আমাদের কাছে শিক্ষার ভ্যালু জিরো হয়ে গেছে। মানে জিরো হয়ে গেছে বলা ভুল, বাট আমরা শিক্ষা দেখে লোককে অত সম্মান জানাই না। আমরা তাদের বেশভূষা, তাদের চালচলন, সে কোন গাড়ির থেকে নামলো, তার গল্ফ গ্রিনে ফ্ল্যাট আছে কিনা, সে একটা বিএমডাব্লিউ চালাচ্ছে, সে সাউথ সিটিতে শপিং করতে যায়, এই দেখে তার তার প্রতি আমরা গলার স্বর অন্যভাবে রাখি। এবং কেউ যদি ফর এক্সাম্পল পিএইচডি বা স্নাতকোত্তর পাস করাও একটা কোনো লোক থাকে যে দেখা যাচ্ছে এখন তথাকথিত ভাবে বেকার বা খুবই একটা নিম্নমানের চাকরিতে আছে, নিম্ন বা মধ্যমানের চাকরিতে আছে, যে খুব একটা টাকা উপার্জন করে না এবং স্বভাবতই তার সেরকম মার্কা কোনো লাইফস্টাইল নেই, তো তাকে গিয়ে কেউ ওই সম্মানটা দেবে না। হয়তো খুবই সিলেক্টিভ লোকজন দেবে যারা গিয়ে তার শিক্ষাগত যোগ্যতা জানতে চাইবে এবং যাদের মনে এখনো শিক্ষা নিয়ে একটা সম্ভ্রম রয়েছে, বা মানে মুখোমুখি ভাবে সম্মান দিলেও হয়তো পিছন ঘুরলে আর কি কখনো ওই সম্মানটা দেবে না। অন্য ভাষায় বলতে গেলে আমি আমার নেক্সট জেনারেশনকে কখনো এটা বলবো না যে তুই বাবা তুই শিক্ষিত হ, পয়সাওয়ালা না হলেও হবে।
বরঞ্চ আমি এটা বলবো, যদি পয়সাওয়ালা হও, শিক্ষিত না হলেও হবে, তুই পয়সাটা ইনকাম করতে পারলেই হলো। শিক্ষা এখন ওসব অত ম্যাটার করে না। তো এই এই যে একটা পরিবর্তন চলে এসেছে, তো এটা মানে আমাদের কালচারালি আমাদের এই চেঞ্জটা চলে এসেছে, যেখানে আমরা পয়সাকে অনেক বেশি ভ্যালু দিই আমরা অন্য কোনো গুণাবলীর থেকে। এবং এটারই একটা এক্সটেনশন আমি বলতে পারি যে, যেখানে আজকে একটা সরকারি চাকরি না থাকলে একটা ছেলের বিয়ে ভেঙে যায় বা বিয়ে ঠিক হয় না, এটারই একটা এক্সটেনশন হিসাবে বলতে পারি যে ইএমআই এর ওপরে গিয়ে একটা লাইফস্টাইল লিড করার চেষ্টা করছি, যেখানে আমরা ইএমআই আইফোন কিনে নিই বা বাইক কিনে নিই, বা আমরা বড় জায়গায় ফ্ল্যাট কিনে নিচ্ছি, 2 BHK সামর্থ্য থাকা সত্ত্বেও 3 BHK কিনে নিচ্ছি, স্টারবাক্সে 400 টাকা দিয়ে কফি খেতে চলে যাচ্ছি, যেটা হয়তো আমাদের সাধ্যের মধ্যে নয়ও, সেটাও করার চেষ্টা করছি। এই জন্যেই, কারণ আমাদের সম্মানের পরিভাষাটাই চেঞ্জ হয়ে গিয়ে এরকম কিছু দাঁড়িয়েছে, যেখানে আমরা সার্টেন একটা লেভেল অফ ফ্লেক্সিং, যেটাকে আমরা বলি, যে আমাদের মানি ফ্লেক্স করতে লাগবে আর কি। ইট হ্যাজ বিকাম মোর অ্যাবাউট ফ্লেক্সিং দেন ওনিং। আমি তো বললাম এটা কালচারালি ইন্ডিয়ার মধ্যেই, ওয়েস্ট বেঙ্গলের এক্সাম্পল দিয়ে যে কতটা ডিফার করে গেছে। এবার যদি আমি অ্যাক্রস জিওগ্রাফি বলি, তাহলে ওটা যদি তুই এক্সপ্লেন করিস। আমাদের প্রতিবেশী দেশ হচ্ছে ভুটান, খুব একটা ছোট দেশ কিন্তু সাজানো গোছানো। এবং কদিন আগে যদি দেখিস, ওরা টুরিস্টদেরকে নিয়েও বলেছে যে আমাদের দেশে বেশি আসতে হবে না, আমাদের মানে এটাতে পরিবেশের ক্ষতি হচ্ছে, সবকিছুর ক্ষতি হচ্ছে, মানে ওরা অল্পতে সন্তুষ্ট, ওখানে দেখিয়েছে আর কি। তো ওদের ওখানে একটা জিনিস হয় কি, ওদের আমাদের যেমন হ্যাপিনেস ইন্ডেক্স দিয়ে মাপা হয়েছে, এটাতে আমরা খুবই বাজে পারফর্ম করছি ফর সাম রিজন। ওদের ওখানে হচ্ছে জিএনএইচ আছে। জিএনএইচ হচ্ছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, ঠিক আছে? আর এটা কিন্তু অনলি ওই জিডিপির উপর দাঁড়িয়ে নেই, ওরা ওই টাকা পয়সা কে কি কি করছে ওইটার উপর দেখে না। এটা কিভাবে ওরা করে, 4টা পিলার তৈরি করেছে। প্রথমে হচ্ছে যে সামাজিক ও পরিবেশগত উন্নয়ন, মানে তুই ধর সরকার থেকে বা তুই নিজের থেকেও যদি কিছু করিস, তো এখানে কি একটা শেয়ার্ড মডেল আছে সরকার আর তোর দুজনের মধ্যেই, যে তুই সামাজিক কি কি ভ্যালু এডিশন করছিস, কি কি নতুন জিনিস আনছিস, এর জন্য সমাজের এবং পরিবেশের উন্নতি হয়। এই যে টুরিস্টরা গিয়ে গিয়ে টাকা পয়সা তো আসছিল, জিডিপি আসছিল, কিন্তু টুরিস্টরা গিয়ে নোংরা করছে, তো এটা পরিবেশের অবনতি, তো ওরা পরিবেশটাকে প্রাধান্য দিচ্ছে এখানে, ঠিক আছে? তা এর পরের অংশটা হচ্ছে যে অর্থনৈতিক সুরক্ষা, ওটা তো থাকতেই হবে, ওটা তো মানে একটা বড় পার্ট, যেটা সব জায়গায় ধরা হয়, ওটা এখানে একটাই, মানে 4টা পিলারের মধ্যে একটা 25% ওয়েটেজ আছে। দেন সাংস্কৃতিক সংরক্ষণ, মানে ওই বলে না রুটে ফিরে ফিরে যাওয়া বারবার, মানে যেটা ওদের ঐতিহ্য ধর, যেটা কিভাবে সংরক্ষণ করা যায় এবং নতুনের সঙ্গে তাল মিলিয়ে দুটোকে পাশাপাশি রাখা যায়। আমার কলকাতার একটা জিনিস খুব ভালো লাগে, কলকাতায় তুই দেখবি হিস্ট্রি আর প্রেজেন্ট পাশাপাশি আছে, এক্সিস্ট করে একটা শহরের মধ্যে। আর কোনো টায়ার 1 সিটি ইন্ডিয়াতে এটা নেই। দেন সামাজিক ন্যায় ও সুস্থতা, মানে লোকজন ধর খারাপ কাজ আমি করবো কেন, খারাপ কাজ করার প্রবৃত্তিটা কোথায় আছে? বেকারত্ব, ফ্রাস্ট্রেশন একটা কিন্তু খুব বড় উৎস। কিছু লোক এমনিই খারাপ, সেটা একটা আলাদা ব্যাপার, সেটা তো কিছু করার নেই। কিছু লোক ফ্রাস্ট্রেশন, চাকরি পাচ্ছে না, বেকারত্ব, এইসবের জন্য চুরি চামারি করছে। তো এইগুলোকে সামলে রাখে, এবং যদি কেউ কিছু ভুল করে, সেটা কোর্টে গিয়ে সামাজিক ন্যায়টা থেকে তাড়াতাড়ি মানে জাস্টিসটা ডেলিভারি করা। এরকম নয় যে কোনো একটা বড় হসপিটালে কিছু একটা ঘটনা ঘটছে এবং সেটা সবাই জানে, রাজ্য সরকারের যদি গোলমাল থাকে, কেন্দ্রীয় সরকারের গোলমাল থাকে, আমি সেটা জানি না, কিন্তু দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সেটার কোনো কিছু উত্তর দিচ্ছে না। তো এটা কিন্তু মানে করার চেষ্টা করে না আর কি জিএনএইচ এ ভুটানে। মানসিক সুস্থতা, যেটা আমরা আগের দিন কথা মেন্টাল হেলথ, আগের এপিসোডে কথা বলেছি, তো সেটার উপরেও ওরা নজর দিচ্ছে। তো এই 4টের উপর দাঁড় করিয়ে ওরা বলছে যে আমাদের হচ্ছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, জিএনএইচ, ভুটান এটার উপর দাঁড়িয়েছে। এবার তুই যদি দেখিস প্রথম পয়েন্টটা যেটা আমি বললাম, যে সামাজিক ও পরিবেশগত উন্নয়ন, এটা কিন্তু এই সেন্স অফ বিলঙ্গিং তোকে দিচ্ছে। আর্থিক সূচকের তুলনায় সামগ্রিক মূল্যায়ন, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির প্রবলেমটাই হচ্ছে আমরা ওই ম্যাসলো পিরামিডটার নিচের দুটো স্তরকে পেরোতে পারি। আমাদের 90% লোকজনেরই ওইটাই চাহিদা, যে ওদের যেটা মেটেরিয়ালিস্টিক নিড, রুটি কাপড়া মকান, সেটাই পূরণ হচ্ছে না, রাইট? তো সেখানে তুই যদি আজকে বলিস যে মিডিল ক্লাসের অ্যাকচুয়াল সংজ্ঞা কি, ইন্ডিয়ার স্ট্যান্ডার্ডটা এতটা লো হয়ে গেছে এই মুহূর্তে ইনকামে। মিডিল ক্লাসের সংজ্ঞা হচ্ছে যারা মাসে 25,000 থেকে 44,000 অব্দি রোজগার করে। 95% জনতার নিডই ওইটা। এই জন্যই আমাদের এখানে হ্যাপিনেস ইন্ডেক্স মানেই হচ্ছে দেখা হয় জিডিপি বাড়ছে না বাড়ছে। দুটো জিনিস দিয়ে আমরা কনক্লুড করবো এই জিনিসটাকে। এক হচ্ছে যে আমাদের কারেন্ট যে সিনারিও দেশের,
সেটাকে আমি এক্সপ্লেন করতে পারি কি করে। আর 2 নাম্বার হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাকে যদি এই অ্যান্সারটা এই সবের মধ্যে দিয়ে আমাকে জিস্ট হিসাবে দিতে হয় অ্যান্সারটা, তাহলে সেটার অ্যান্সারটা কি হবে? কারেন্ট সিনারিওটা যদি এক্সপ্লেন করি, সেটা হচ্ছে যেখানে আমাদের দেশের এখনো তুই যেটা বললি যে ইনকাম ইনইকুয়ালিটি এতটা বেশি, এবং আমরা যে হাস্যকর দারিদ্র সীমা ডিফাইন করে রেখেছি সেটার আন্ডারে লোক কমে গেছে বলে আমরা সেলিব্রেট করি যে আমরা মানে কতটা অ্যাচিভ করে নিয়েছি। বাট আইডিয়ালি আমি যদি দেখি, যেটা দারিদ্র সীমার লাইনটা ড্র করে রেখেছি, সেই লাইনটা আই থিঙ্ক 12,000 পার ইয়ার। সেটা এতটাই হাস্যকর যে ওই টাকাটা দিয়ে কিছুই করা পসিবল না আজকের দিনে দাঁড়িয়ে, যদি কাউরির অলরেডি না আদার সোর্সেস অফ ইনকাম, বা তারা গভর্নমেন্টের কাছ থেকে কিছু হেল্প পাচ্ছে ইন দা ফর্ম অফ কোনো প্রকল্প, কোনো ভাতা, কোনো কোনো কিছু আর কি। তো যে জন্য আমাদের একটা হিউজ পরিমাণ জনসংখ্যা এখনো ওই বেসিক নেসেসিটির জায়গা থেকেই বেরোতে পারেনি। এবার যারা বেসিক নেসেসিটির জায়গা থেকে বেরোতে পারেনি, তারা কখনোই না তো একটা ইনফর্মড অ্যান্ড ওয়েল থট ডিসিশন মেকিং করতে পারবে ইন টার্মস অফ ইকোনমিক্যাল ডিসিশন, পলিটিক্যাল ডিসিশন, ডেমোক্রেটিক্যাল ডিসিশন অর আদারওয়াইজ। এ ডেমোক্রেসি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইটস পিপল। তো এখানের মানুষেরা যতটা ওপর অব্দি আসতে পেরেছে নিড হায়ারার্কির স্ট্রাকচারে, ততটাই তারা বেটার ডিসিশন নেয়ার জন্য ইকুইপ থাকতে পারবে। মানে অ্যাটলিস্ট দে উইল হ্যাভ দ্য প্রিভিলেজ to know about their past, present, and what the future can be, know about their country's economy, politics, religion, everything under the sky, and then make a informed decision about their democratic practices, about their religious practices, about their economic practices. lack of civic sense হোক, যে জন্য আমরা যে কোনো রাস্তা ঘাটে বেরোলে প্রচন্ড পরিমাণে নোংরা দেখতে পাই, যেখানে সেখানে পানের পিক ফেলে রাখে, রজনীগন্ধা চিবিয়ে ফেলে রাখে। এখান থেকে শুরু করে ভোটে জেতার ইস্যু গুলো কি হবে, মানে হোয়াট শুড দে প্রমিস টু দ্য পিপল অফ ইন্ডিয়া টু উইন অ্যান ইলেকশন অ্যান্ড দেন ওয়ার্ক অন ইট, নো ম্যাটার হু উইন্স দ্য ইলেকশন। তো আমাদের সেটাই এখনো ঠিক জায়গায় নেই। এটা গেল ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড, যেটা যদি আমাকে অ্যাকচুয়ালি কনক্লুশনটা বলতে হয় যে এর মাধ্যমে আমরা এত কিছু বাক বিতণ্ড করে আমরা পেলাম কি, আপনি যদি আপনার চাহিদাকে ডিফাইন করে নিতে পারেন এবং লিমিট করে নিতে পারেন যে আমার এই এই অর্থনৈতিক চাহিদা রয়েছে, যে আচ্ছা আমি এই জিনিসটাই আমি হ্যাপি, এই জিনিসটা পাওয়ার জন্য আমি স্ট্রাইভ করব, দেন অ্যাটলিস্ট ইউ হ্যাভ এ সার্টেন পয়েন্ট ইন ইউর মাইন্ড যে আপনি আস্তে আস্তে কাজ করে করে সেই জায়গাটা অবধি পৌঁছাবেন, এবং আলটিমেটলি সেটা অ্যাচিভ করে নেওয়ার পর আপনি ওই ওই রেসটার থেকে বেরিয়ে আপনি বাকি যে অ্যাসপেক্টস গুলো আছে লাইফের, সেটা আমরা যে ডিসকাশন গুলোর মাধ্যমে যে জিনিসগুলো তুলে ধরলাম, সেটা আপনার মোরাল এথিক্যাল অ্যাসপেক্ট হোক, সেটা আপনার সোসাইটির প্রতি কিছু দায়িত্ব থেকে থাকতে পারে, সেটা আপনার পরিবার পরিজনদের সাথে টাইম স্পেন্ড করা হতে পারে, কোথাও ঘুরতে যাওয়া হতে পারে, কোনো প্লেজার থেকে আরম্ভ করে ব্লিস অব্দি যা যাই আমি এক্সপ্লেন করেছি আর কি, সেটার যে কোনো জায়গায় যে কোনো কিছু হোক, সেই জিনিসগুলো করার জন্য আপনি যখন ওয়েল ইকুইপড এবং আপনি ইকোনমিক্যালি স্যাটিসফাইড। স্যাটিসফ্যাকশনের তো দুটো পয়েন্ট, এক হচ্ছে যে আপনার এই নিডসটা কমপ্লিট হচ্ছে এন্ড দেন আপনি ডুয়েলভ করতে পারছেন আদার অ্যাসপেক্টস অফ লাইফে, একটা ব্যালেন্সড লাইফ লিড করে বিভিন্ন সোর্সেস অফ হ্যাপিনেস থেকে আপনি একটা হ্যাপি লাইফ লিড করতে পারেন, যেখানে ইকোনমি একটা ভূমিকা পালন করবে। মানে ডাজ মানি মেক ইউ হ্যাপি অর ইজ মানি দ্য সোর্স অফ হ্যাপিনেস? No, money is not essentially the source of happiness, but money is essential in achieving a life that we can explain as a happy life. With money, you can't directly buy happiness, but with money, you can get the product, services, and most importantly, the privilege to do whatever makes you feel happy. যে জন্য ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স বলে আমরা যে টার্মটা নিয়ে আসি, যে আপনি ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, আপনার ইকোনমিক ডিপেন্ডেন্সি নেই কারোর ওপরে, সেই জায়গা থেকে আপনার লাইফে আপনি অনেকটা
এরকম কিছু সময় এবং ডিসিশন নেয়ার প্রিভিলেজ পান, যাতে আপনি আপনার পছন্দের জিনিসগুলো করে নিজের হ্যাপিনেসটাকে অর্জন করতে পারেন।